আমরা ছিলাম যে কালার প্রিন্ট করতে অনেক খরচ হতো এবং কালার অতটা অ্যাভেলেবল ছিল না, তখন সাদা কালো সিভি স্ক্যান কপি আমরা ইউজ করতাম। বাট এখন কিন্তু আমরা ওয়ার্ডে যখন দেই বা পিডিএফ এ দেই তখন কিন্তু কালারটা ম্যাটার করে না, মানে কালার দিলে আমাদের কোনো এক্সট্রা এডিশনাল খরচ হচ্ছে না, এফোর্ডও লাগতেছে না, বরং এখন আমরা কিন্তু কালার প্রিফার করি। আগে কিন্তু সাদা কালো ছবি চাইতো সব জায়গায়, এখন কিন্তু কালার ছবি চায়। সো মাথায় রাখতে হবে কনটেক্সট চেঞ্জ হয়ে গেছে। সো কালার আমরা ইউজ করবো, বাট কালারটা পরিমিত হতে হবে। যেখানে আপনারা কালার দেখেছেন, আপনারা কি লক্ষ্য করেছেন যে খুবই মিনিমাম কালার ইউজ করা হচ্ছে, যেখানে ব্লু শুধু ব্লু ইউজ করছে বা ব্ল্যাক এরকম থাকতে পারে। প্রফেশনাল কিছু কালার আমরা যেগুলোকে বলি, আমরা এগুলো জানি না, যে একদম হলুদ সবুজ নীল লাল গোলাপি সব দিয়ে দিচ্ছি সিভির মধ্যে, ভালো লাগবে না। হ্যাঁ, সো আমরা পরিমিত একটা পরিশীলিত একটা কথা আছে না, সোবার ডিসেন্ট। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমার জিনিসটা লুকটা কেমন আসতেছে, এটা কিন্তু আমার পার্সোনালিটিকে রিফ্লেক্ট করবে। আমি সিভির মধ্যে সব ধরনের কালার দিয়ে ভর্তি করে ফেললাম, ভ্যালুয়েট তো করতেছে না। ওটা প্রিন্ট দিতে গেলেও আপনার খরচ বেশি হবে, পাঠালেও ওয়েট বেশি হবে, মেগাবাইট বেড়ে যাবে। হ্যাঁ, সো আমাকে মিনিমাম করে যেটা যতখানি সুন্দর রাখতে হয়, মিনিমালিস্ট একটা কথা আছে, মিনিমালিস্ট এবং সোবার। সো কালার ইউজ করব, মানে সামারি হচ্ছে কালার ইউজ করব, বাট মিনিমাম লেভেলে, যতখানি না করলেই নয়, যতখানি দেখতে চোখে ভালো লাগে। এবং কালার ছবি আমরা ইউজ করব, সাদা কালো ছবি এখন আর কোথাও চলে না ওভাবে। যদি কেউ স্পেসিফিক বলে আমার হয়তো কোনো রিকোয়ারমেন্ট আছে, আমি সাদা কালো ছবি চাই কারণ আমার এখানে ডেটাবেজে জায়গা কম, সো তখন আমি সাদা কালো দিব, আদারওয়াইজ দিব না। এবং ছবিটাও আমরা একটু পরিচ্ছন্ন ভাবে, পরিচ্ছন্ন বলতে আসলে সোবার ডিসেন্ট ভাবে তুলবো। কেমন ভাবে তুলবো, ইন্টারভিউতে আপনারা অলরেডি নিশ্চয়ই এই কমিউনিকেশন গুলো পেয়েছেন যে ইন্টারভিউতে আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন, তো ওই প্রেজেন্টেশনটাই আপনার ছবির মধ্যে থাকবে। অনেক সময় কিছু ছবি আমরা পেয়ে যাই, বোঝা যায় যে মানে জাস্ট একটা ছবি তোলার জন্য তুলে ফেলছে, পিছনে এমন করা একটা নীল কটকটা ব্যাকগ্রাউন্ড, সামনে আমাদের একটা হলুদ একটা বা গোলাপি একটা শার্ট পরে ছবি তুলে ফেলছি, মানে চোখের মধ্যে কিন্তু ভালো লাগে না। সো আপনি কিন্তু আমাকে আমার ছবি দেখে আপনি তো আমাকে দেখলেন না, তো আপনি আমার ছবি দেখলেন, ছবি দেখে কি জাজ করবেন যে আমি আসলে এখনো অতটা প্রফেশনাল হই নাই, রাইট? সো এবং একটা বলছেন যে পাসপোর্ট সাইজ, আমাদের দেশে আমরা পাসপোর্ট সাইজটাই বেশি ইউজ করি। ওখানে সিভিতে উপরে পাসপোর্ট সাইজটা দিলে ভালোই হয়। অনেকে একটু আবার এখন একটু কিছু প্রোফাইল পিকচার ইউজ করে, যেটা প্রফেশনালি তুলে, এবং যারা প্রফেশনালি প্রোফাইল পিকচার তুলে তারা কিন্তু জানে কিভাবে তুলতে হয়। সো সেই ছবিগুলো ইউজ করবেন, প্রফেশনালি ফেসবুকে কোনো ছবি ইউজ করবেন না। হ্যাঁ, যেমন আজকে আমাদের যে পাওয়ার পয়েন্টে আমার যে ছবিটা ছিল ওটা কিন্তু আসলে খুব প্রফেশনাল ছবি ছিল না, সম্ভবত আমার ছবি পাওয়া যায় নাই, এই কারণে ওই ছবিটা দেওয়া হয়েছিল। এবং আমি অসুস্থ ছিলাম জন্য আমি যে একটা ভালো ছবি বের করে দেবো ওটা দেওয়া হয় নাই। ওই ধরনের কোনো ছবি ইয়াতে ইয়েতে দিবেন না, সিভিতে। সিভিতে খুবই সুন্দর প্রোফাইল পিকচার গুলো দেওয়ার চেষ্টা করুন, যেটাতে আপনার একটা প্রফেশনাল লুক আসে, এবং আপনার সাজগোজ গেট আপও সেরকম হবে, প্রফেশনালি সোবার হবে, ডিসেন্ট হবে। নর্মালি আমরা যেভাবে ইন্টারভিউ বোর্ড ফেস করি সেরকম একটা ড্রেস আপ করে আমরা ছবি তুলবো। আরেকটা বলছে ডানে না বামে না মাঝখানে, ডানে বামে মাঝখানে দিয়ে কোনো সমস্যা নাই নর্মালি, বাট আমরা ডানে করি। সিভিটা যখন প্রিন্ট দেই ডানে অথবা বামে যে কোনো জায়গায় দিতে পারেন, ডানে দেওয়াটাকে স্মার্ট মনে করা হয়, মাঝখানে বা সাইডে কোথাও আমরা অ্যাড্রেস গুলো দিয়ে দেই। এটা কোনো আসলে ভাবে নিয়ম নাই, ডানে বামে দিন, মিডিলে দিয়েন না, কারণ মিডিলটা ফাঁকা থাকলে সিভিটাও দেখতে ভালো লাগে। ঠিক আছে, ডানে বামে মাঝখানে নিয়ে এমন কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ম্যাম। ওকে, আর কিছু? এখন আমাদের ফুল কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন, আর এখন বাজে 3:43, আমাদের হাতে আর 15 মিনিট আছে। গুড, আমরা অন টাইমে আছি। সো আমরা কোশ্চেন অ্যান্সার শেষ করে আমরা হ্যান্ড ওভার করে দিব। সো আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট 5 মিনিট আগে হ্যান্ড ওভার করতে, সো দ্যাট আমরা অন টাইমে শেষ করতে পারি। বলেন মাহবুব ভাই, আপনার কি কোশ্চেন? Assalamu alaikum, ma'am. I'm Muhammad Mahbubul Alam, and I have two questions. And firstly, প্রথম প্রশ্নটা হলো যে ম্যাম আমার কিছু এক্সপেরিয়েন্সেস ছিল, যেমন ক্লাস 9 থেকে 10 থাকা অবস্থায় আমি একটি মাইক্রো ক্রেডিট কোম্পানিতে কাজ করেছিলাম। মাইক্রো ক্রেডিট কোম্পানিতে আমার কাজ ছিল টাকা কালেক্ট করা। প্রায় 1.5 বছর আমি সেখানে ছিলাম। একটা লোকাল শপেও কাজ করার এক্সপিরিয়েন্স ছিল, একটা গিফট শপ, সেখানে কাজ করেছিলাম অলমোস্ট 4 মাসের মতো। লেটার অন টিউশনস তো অবশ্যই করেছি,
নিজের একসময় দেখা যাচ্ছে একটা কোচিং প্ল্যাটফর্মও ছিল। তারপরে দেখা গেছে যে রবি 10 মিনিট স্কুলে ইংলিশ ট্রেনিং ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেছিলাম। 10 মিনিট স্কুলে আবার দেখা যাচ্ছে যে অ্যাফিলিয়েট হিসেবে কাজ করেছিলাম। কারেন্টলি দেখা যাচ্ছে যে আপাতত কোনো অর্গানাইজেশনের সাথে সেভাবে লিডারশিপে আমি আপাতত নেই ইউনিভার্সিটি লেভেলে, বাট পিডিএফ এর সাথে একজন অ্যাক্টিভ মেম্বার হিসেবে আপাতত কাজ করছি। ইনশাল্লাহ ফিউচারেও করব। আর আপাতত জাস্ট কিছু অর্গানাইজেশনের সাথে যুক্ত হচ্ছি। অ্যান্ড কারেন্টলি আমাদের অ্যাসাইনমেন্টের যে গ্রুপস গুলো দেওয়া হয়েছে, সো আই এম দ্য লিডার অফ মাই গ্রুপ। তো ম্যাম, এই এক্সপিরিয়েন্সেস গুলো যে আপাতত আমার আছে, আর হ্যাঁ ম্যাম একটা বিষয় বলতে ভুলে গেছি যে হ্যাঁ আমি ডিবেটও করতাম। ডিবেট স্কুল লেভেলে করিনি, বাট কলেজ লেভেলে করেছিলাম, অ্যান্ড ইউনিভার্সিটি লেভেলে ফ্রেশার্স ডিবেটে পার্টিসিপেট করেছিলাম। ম্যাম, এখন পর্যন্ত যেই ছোট ছোট এক্সপিরিয়েন্সেস গুলো হয়েছে, তো এই এক্সপিরিয়েন্সেস গুলো কি একটা জবের জন্য পারফেক্ট হবে, বা কতটুকু ইভ্যালুয়েট করবে ওরা আমার এই স্কিলস গুলোকে একটা জবের একটা পজিশন, যেমন একটা এরিয়া ম্যানেজার হোক বা প্রজেক্ট ডিরেক্টর হোক, এই ধরনের একটা পোস্টের জন্য আমাকে কি ওরা সিলেক্ট করবে? মানে আমার সিভিটা দেখে কি অ্যাট্রাকটিভ হবে তাদের কাছে, মনে হবে তাদের কাছে? ওকে, আপনার অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে। আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি অনেক গুড অর্গানাইজার, গুড কমিউনিকেটর। এটা আপনাকে অবশ্যই ভ্যালুয়েট করবে। কিন্তু আপনাকে যখন যে পজিশনে অ্যাপ্লাই করবেন তখন দেখবেন যে ওখানে কত বছরের এক্সপিরিয়েন্স চাচ্ছে, কি ধরনের এক্সপিরিয়েন্স আছে, আপনার যে এক্সপিরিয়েন্স গুলো ডিরেক্টলি লিঙ্ক করে না করে না। ঠিক আছে, কিছু আছে ডিরেক্টলি করবে, কিছু আছে ইনডিরেক্টলি করবে। সো ইনডিরেক্টলি করলে অবশ্যই সেখানে ভ্যালুয়েট করবে, আর ডিরেক্টলি করলে আপনাকে গ্রেটার ভ্যালুয়েট করবে। হয়তো তখন আপনার ওই জবটা পাওয়ার ক্ষেত্রে আপনার জন্য ইজিয়ার হবে। আর যেটা বলেছেন যে আমরা তো স্টেপ বাই স্টেপ আগাই। সো আমি যখন ফ্রেশার থাকবো তখন আমাকে এক ধরনের জবের স্কোপ খুঁজতে হবে। আর যখন আমার 5 বছর এক্সপিরিয়েন্স হবে তখন এক ধরনের স্কোপ খুঁজতে হবে, যখন 10 বছর হবে তখন আরেক ধরনের স্কোপ খুঁজতে হবে। তো আমার এখন 16 বছর এক্সপিরিয়েন্স না, যদি আমি এখন 2 বছর এক্সপিরিয়েন্সের জন্য অ্যাপ্লাই করি, আমাকে কিন্তু ওখানেও নেবে না, ভাববে ওভার কোয়ালিফাইড, অথবা কেন করছে, না বুঝেই করে ফেলছে, বা হয়তো ফ্রাস্ট্রেটেড এর কারণে করছে, বা কি কি ভাববে আমি জানি না, নিবে না, নর্মালি নেয় না। তো সবকিছুর বলে না, আমি যখন ক্লাস 2 তে পড়ি তখন আমার স্ট্যান্ডার্ড ক্লাস 2, যখন আমি এসএসসি পাস করি তখন আমার স্ট্যান্ডার্ড এসএসসি পাস করার মতন, এবং তখন আমার বয়স মোটামুটি 14-15, রাইট? আমি এখন 30 বছর বয়সে তো এসএসসি পাস করবো না নর্মালি, যদি না আদার কোনো ইস্যুস থাকে, তো সেটা আবার আলাদা, ওটা স্পেশাল। সো আমাকে চিন্তা করতে হবে আমার এক্সপিরিয়েন্স কোথায় আমাকে ফিট করতে হেল্প করছে, জব ডেসক্রিপশনটা কি বলছে, স্টার্ট উইথ দ্য জব ডেসক্রিপশন, কি চাচ্ছে, কত বছর এক্সপিরিয়েন্স চাচ্ছে, আমার এক্সপিরিয়েন্স গুলো ওখানে কতখানি রিলেভেন্ট, আমার এডুকেশন কোয়ালিফিকেশন কতখানি রিলেভেন্ট। তো সেইভাবে আপনি আগায় যান। অবশ্যই এখন না হলে আজকে থেকে 5 বছর পর আপনি ডিরেক্টর লেভেলে অ্যাপ্লাই করতে পারবেন, আরো বড় পজিশনে যেতে পারবেন, দ্যাটস নট এ প্রবলেম। এন্ড ম্যাম, সেকেন্ড কোয়েশ্চেন ইজ যে অ্যাজ অ্যান এইচআর আপনি মানে কোন ধরনের ক্যান্ডিডেটস অ্যাকচুয়ালি এক্সপেক্ট করেন? আপনি যখন ইন্টারভিউ নিচ্ছেন, আপনি কোন ধরনের ক্যান্ডিডেটস আসলে চান? অ্যান্ড আবার আর এক্সট্রা যে বিষয়টা অ্যাড করতে যাচ্ছি ম্যাম, সেটা হলো যে যখন অ্যাজ অ্যান এইচআর আপনি জয়েন করেন, তখন স্পেশালি কোন ডিফিকাল্টিস গুলো আপনাকে ফেস করতে হয়েছিল? অ্যাজ এন এইচআর কি ধরনের চাই, মানে কোন পজিশনের জন্য বলছেন? এইচআর এর ক্ষেত্রে মানে আমার টিমে, ইন এইচআর অর ইন আমার আদার এরিয়া? প্রথমটা যে যখন দেখা যাচ্ছে যে আপনি একটা ক্যান্ডিডেট ফেস করেন ইন্টারভিউতে, আপনি ইন্টারভিউ নিচ্ছেন, তখন আসলে অ্যাজ অ্যান এইচআর আপনি কোন ধরনের এনি পজিশন। আর সেকেন্ড যেটা জানতে চাচ্ছিলাম না, সেটা হলো যে অ্যাজ অ্যান এইচআর যখন ফার্স্টলি জয়েন করেন, তখন অ্যাকচুয়ালি আপনি কোন ধরনের ডিফিকাল্টিস গুলো ফার্স্টলি ফেস করেছিলেন? ওকে, আপনার দুটো কোশ্চেনই খুব সুন্দর এবং একটু ডিফিকাল্ট, বিকজ প্রথম কোশ্চেনটা একটু কন্টেক্সচুয়াল। আমি কোন ধরনের ক্যান্ডিডেটকে পছন্দ করি, আমি যদি ইন জেনারেল বলি, নট ফর এইচআর, নট ফর প্রোগ্রাম, নট ফর মার্কেটিং, নট ফর সেলস, ইন জেনারেল আমি কেন, যে কোনো মানুষ এমন একটা পার্সনকে পছন্দ করে যার মধ্যে ক্যান ডু অ্যাটিটিউড থাকে। ক্যান ডু অ্যাটিটিউডটা বলাটা সহজ, বাট কার্যক্ষেত্রে করাটা খুবই ডিফিকাল্ট। এবং আমরা কোশ্চেন করতে করতে বুঝে ফেলি তার মধ্যে আসলে সে মুখে মুখে ক্যান ডু বলতেছে না, আসলে ক্যান ডু। মানে আমি সব পারবো, আপনি পাহাড় থেকে লাফ দিবেন, সেটাও লাফ দিবেন। ওকে, ইটস নট লাইক দ্যাট, বাট আপনি পাহাড় থেকে কেন লাফ দিতে বলছেন, ইজ ইট রিলেভেন্ট? সো আমরা তো এই ধরনের কোশ্চেন করবো, এটা ফান করলাম। কিন্তু ক্যান্ডি অ্যাটিটিউড মানে এমন যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে তার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড রাখা, এবং সব কোশ্চেনের উত্তর আমার কাছে নাই বা সবকিছু আমি পারি না, বাট আমি আপনার হেল্প নিয়ে করতে পারবো। মানে এই যে এটার মধ্যে, তার মধ্যে যে ফোর্স থাকে, ওকে আমি কখনো এটা করি নাই, বাট হ্যাঁ আমি শিওর, আমি যদি দেখি আমি খুব কুইক লার্নার, আমি করে ফেলবো। এবং আমি তারপরও যতটুকু হেল্প লাগে, আমার যেহেতু টিম থাকবে, সুপারভাইজার থাকবে,
আমি আশা করি যে আমি যে রাইট এফোর্টটা দিব, আমার মানে সর্বোচ্চ চেষ্টা থাকবে এটাকে করার উইদিন দ্য টাইমলাইন। সো এটা হলো একটা স্পেসিফিক পার্সোনাল ক্যান্ডিড অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড। আমি অনেক কিছু পারি না, অনেক কিছু জানি না। আমি যখন জবে ঢুকছিলাম অনার্স মাস্টার্স করে ঢুকছি, কম্পিউটার শিখে ঢুকছি, বাট স্টিল আমি যখন কাজ করতে গেছি আমি কিন্তু অনেক কিছু পারতাম না, একদম অনেস্টলি। হ্যাঁ, আপনারা তো অনেক কিছু করে যে সিভি রাইটিং, আমার সিভি রাইটিং করেও ঢুকি নাই, কিছুই করে ঢুকি না, অলমোস্ট ফ্রেশার। আমাকেও তো একজন জবে নিচ্ছে, তাই না? এবং আমি যখন কিছুই পাই নাই তখন কিন্তু আমার কলিগরা এসে সব শিখাইতেছে। আমি কিন্তু বেশিরভাগ শিখছি আমার কলিগদের কাছ থেকে, এবং প্রত্যেকে এত হেল্পফুল ছিল আপনি কল্পনা করতে পারবেন না যে কতখানি তারা হেল্পফুল ছিল আমার কাছে সাপোর্ট করার ক্ষেত্রে। আমি ওনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ, ওনারা আমাকে এত কিছু শিখাচ্ছে, এখনো শিখি, আমি আমার জুনিয়রদের কাছ থেকে শিখি। আপনাদের কাছে অনেক কিছু শিখার আছে, আইটিতে আমরা কিন্তু এত এক্সপার্ট না, হ্যাঁ, আমাদের জেনারেশন। তারপর অনেক কিছু নতুন নতুন অনেক বিষয় আছে ছোটদের কাছ থেকে শেখা যায়। সো এটা হলো ক্যান্ডিডেট, যে কোনো পজিশন থেকে, যে কোনো জায়গা থেকে আপনি শিখতে পারেন সবার কাছ থেকে, এবং এটা আপনার কেরিয়ারে আপনার অ্যাচিভমেন্টেই হেল্প করবে। সো ইন জেনারেল আমি বলবো যে অবশ্যই একটা পজিটিভ ক্যান্ডিডেট অ্যাটিটিউড আমরা সবাই চাই। কারণ আমার টিমে যখন একটা পজিটিভ মানুষ কাজ করে, কাজের পরিবেশটা আলাদা হয়ে যায়। আর না, আমি এটা করতে পারি না, আমি ওখানে যেতে পারি না, আমি এটা কিছু করতে পারবো না, আমি এত এটা করতে পারবো না। অফকোর্স আপনার সেফটি, সিকিউরিটি এবং ওয়েলবিং এর দায়িত্ব আমার অ্যাজ এ টিম লিডার, বাট স্টিল আপনারও কিন্তু কন্ট্রিবিউশন আছে। সবসময় কিন্তু বোথ ওয়ে একটা রিলেশন হয়, ওয়ান ওয়ে রিলেশন হয় না। সো আপনি যদি আপনার এফোর্টটা দেন, আপনার সুপারভাইজার আপনাকে রাইট এফোর্টটা দিবে। তো এটা যদি শো করতে পারেন, আমি বলবো যে অফকোর্স আপনি একজন মানে কি বলবো, বেস্ট ক্যান্ডিডেট হবেন। স্কিল কম্পিটেন্স